মনোনয়ন বঞ্চনায় উত্তাল বিএনপি, রাজপথে বিক্ষোভ, দলে অস্থিরতা। পুরনো মিত্র এখন প্রতিদ্বন্দ্বী, বেশ কিছু আসনে হেভিওয়েট লড়াইয়ে বিএনপি বনাম জামায়াত। জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশে আসতে পারছেন না ডক্টর জাকির নায়েক, নিরাপত্তা ইস্যুতে সরকারের সিদ্ধান্ত। এবং নিউ ইয়র্কের ইতিহাসে নতুন সূচনা, ৩৪ বছর বয়সী মুসলিম তরুণ জোরান মামদানির হাতে শহরের নেতৃত্ব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা এডিশনের সাপ্তাহিক আয়োজন এই সপ্তাহের বাংলাদেশে। সপ্তাহের গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আমাদের প্রতি সপ্তাহের আয়োজন এই সপ্তাহের বাংলাদেশ। আর পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি এইচ এম আতাউল্লাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় নির্বাচনের আগে মনোনয়ন নিয়ে বিএনপির ভিতরে শুরু হয়েছে চরম অস্থিরতা। বাদপড়া নেতাদের অনুসারীরা এখন রাজপথে, আর নেতৃত্বের ভিতর চলছে দ্বন্দ্ব ও অসন্তোষ। ২৩৭ আসনের প্রার্থী ঘোষণা দেওয়ার পর থেকেই বদলে গেছে দলের অভ্যন্তরীণ সমীকরণ। মনোনয়ন বঞ্চনা, পারিবারিক প্রভাব আর শরিক দলগুলোর আসন ছাড় নিয়ে বিএনপি এখন এক জটিল রাজনৈতিক পরিস্থিতিতে। রাজপথে বিক্ষোভ, সংঘর্ষ আর অবরোধের মধ্যেই প্রশ্ন উঠছে, এই অস্থিরতা কী প্রভাব ফেলবে বিএনপির নির্বাচনী মাঠে? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই বিএনপিতে শুরু হয়েছে অসন্তোষ ও বিক্ষোভ। বাদপড়া নেতাদের অনুসারীরা এখন রাজপথে। দলটি বলছে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা, আর ত্যাগীদের সম্মানজনক দায়িত্ব দেওয়া হবে। মনোনয়ন ঘোষণার পর থেকেই রাতারাতি উত্তপ্ত দেশের রাজপথ। মাদারীপুর, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ, অবরোধ, এমনকি চলে সংঘর্ষ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, চাঁদপুর লক্ষ্মীপুর রোড সহ বিভিন্ন জায়গায় চলে এই প্রতিবাদ। এদিকে মাদারীপুর এক আসনে ঘোষিত প্রার্থী কামাল জামান মোল্লাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক। জয় বাংলা স্লোগান দেওয়া তার ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে একদিন পরই স্থগিত করা হয় তার মনোনয়ন। দলীয় সূত্র বলছে, তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও পুলিশের প্রাক্তন আইজিপি বেনজির আহমেদের ঘনিষ্ঠ ছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর অনুসারীরা সড়ক অবরোধ করে ভাঙচুর চালালে দলীয়ভাবে বহিষ্কার করা হয় ৪ জনকে। এছাড়াও বুধবার চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী এরশাদুল্লাহ নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। এসব ঘটনায় শৃঙ্খলা রক্ষায় বিএনপি বলছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের কোনো ছাড় নেই। বিএনপি এখনও প্রার্থী ঘোষণা করেনি ৬৩ আসনে। সূত্র বলছে, এর মধ্যে অন্তত ২০টি রাখা হয়েছে যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলোর জন্য, আর ৪৩টি আসনে সিদ্ধান্ত আটকে আছে স্থানীয় পর্যায়ের দ্বন্দ্বে। মনোনয়ন বঞ্চিতদের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, ব্যারিস্টার রুমিন ফারহানা সহ বর্ষিয়ান আরও অনেক নেতার নাম। প্রায় ১.৫ যুগ আন্দোলন, জেল, জরিমানা সব সহ্য করা এই নেতাদের পক্ষে ক্ষোভ প্রকাশ করছেন অনুসারীরা। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এছাড়াও নোয়াখালী এক আসনে ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন, সরকার বিরোধী আন্দোলনে বারবার গুলিবিদ্ধ মৃত্যুর মুখ থেকে ফিরে আসা নেতা, ভোলা ৪ আসনের নাজিবুদ্দিন আলম সহ তৃণমূল বিএনপিতে অনেক ত্যাগী নেতারাও পাননি দলের মনোনয়ন। দলের সিদ্ধান্ত মেনে নিলেও ক্ষুব্ধ সেই নেতারা জানেন না কী কারণে ঠিক বাদ দেয়া হয়েছে তাদের। অন্যদিকে এখনও ৮টি আসনে প্রার্থী চূড়ান্ত করা যায়নি বিএনপির শীর্ষ নেতাদের পরিবারের সদস্যদের কারণে। এক পরিবারে একজনের বেশি মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তে আটকে আছে ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা ও চট্টগ্রামের একাধিক আসনের সিদ্ধান্ত।
অন্যদিকে যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য রাখা ২০ আসনেও চলছে আলোচনা। বগুড়া ২-এ নাগরিক ঐক্যের মান্না, ব্রাহ্মণবাড়িয়া ৫-এ গণসংহতির সাকি, পটুয়াখালী ৩-এ গণ অধিকারের নুরুল হক নূর এই ৩ আসন জোট সমঝোতার পরীক্ষায়। তবে স্থানীয় পর্যায়ের বিএনপি নেতাদের অনেকেই এই আসনগুলো ছাড়তে রাজি নন। মনোনয়ন বঞ্চনা, দ্বন্দ্ব, পারিবারিক প্রভাব সব মিলিয়ে বিএনপির ভেতরে স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে। এই অবস্থায় মহাসচিব মির্জা ফখরুল বলছেন, যারা আজ বাদ, আগামী দিনে তারাই হবেন দলের মুখ। বঞ্চিতদের দলে দায়িত্ব ও সম্মান দেওয়ারও বার্তা মহাসচিবের। রাজপথের আন্দোলন থেকে আসন্ন নির্বাচনের মাঠে বিএনপি এখন নানামুখী চ্যালেঞ্জে। দলীয় ঐক্য রক্ষা না করতে পারলে জোট রাজনীতির সমীকরণও ভেঙে যেতে পারে, এমন আশঙ্কাই করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন। জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে পুরনো মিত্র এখন প্রতিদ্বন্দ্বী। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগী বিএনপি ও জামায়াতে ইসলামী এবার ভোটের মাঠে মুখোমুখি। দেশজুড়ে অন্তত 12টি আসনে 2 দলের হেভিওয়েট প্রার্থীদের লড়াইয়ে জমে উঠছে রাজনৈতিক অঙ্গন। ঢাকা, খুলনা, কুমিল্লা থেকে রংপুর সব জায়গাতেই চলছে ভিন্ন সমীকরণের হিসাব। যেখানে আগে ছিল জোটের সমঝোতা, সেখানে এখন দলীয় মর্যাদা আর প্রভাবের লড়াই। বিশ্লেষকরা বলছেন, এই প্রতিদ্বন্দ্বিতা শুধু নির্বাচনের সীমায় নয়, এটি ভবিষ্যতের জোট রাজনীতির দিক নির্দেশনাও স্পষ্ট করে দেবে। রিপোর্টে বিস্তারিত। মনোনয়ন ঘোষণার পর দলীয় কোন্দল থাকলেও বিএনপি এখন প্রস্তুত নির্বাচনের মাঠে। তরুণদের দল এনসিপি সহ অন্যান্য দল মাঠে থাকলেও এখন পর্যন্ত একসময়ের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামী তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী। দেশজুড়ে অন্তত 12টি আসনে মুখোমুখি হচ্ছে 2 দলের হেভিওয়েট প্রার্থীরা। দিনাজপুর 3 বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। শনিবার বিএনপি 237টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণার পর দেখা যায়, জামায়াতে ইসলামী যারা এর আগে 20 দলীয় জোটের সহযোগী ছিল, তাদের শক্ত ঘাঁটিগুলোর বেশ কয়েকটিতেই বিএনপি সরাসরি প্রার্থী দিয়েছে। ফলে পুরনো মিত্ররাই এখন প্রধান প্রতিদ্বন্দ্বী ভোটের মাঠে। বগুড়া 6 তারেক রহমান, ঢাকার মিরপুর ও গাবতলীর অংশ জুড়ে গঠিত ঢাকা 15 আসনে জামায়াতের আমির শফিকুর রহমান লড়ছেন বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টনের বিরুদ্ধে। মিল্টন তুলনামূলক নতুন মুখ, অন্যদিকে জামায়াত এখানে দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে শক্তিশালী। খুলনা 5 আসনে পরিস্থিতি আরও জমজমাট। জামায়াতের মহাসচিব মিয়া গোলাম পরোয়ার মুখোমুখি হচ্ছেন বিএনপির সাবেক এমপি মোহাম্মদ আলী আসগরের। আসনটি অতীতে ছিল জোটের যৌথ আসন, এবার সেখানে দলীয় মর্যাদায় লড়াই। কুমিল্লা দক্ষিণের মাঠেও একই চিত্র। জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির কামরুল হুদার সঙ্গে। দুজনই এলাকার প্রভাবশালী, ফলে ভোটের হিসেব বেশ জটিল। রংপুরের 2 নম্বর আসনে জামায়াতের সিনিয়র নেতা এটিএম আজহারুল ইসলামের বিপরীতে বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী ঘোষ, যিনি আগে জাতীয় পার্টির এমপি ছিলেন, এখন বিএনপির হয়ে নামছেন মাঠে। রাজধানীর আলোচিত আসন ঢাকা 14তে জামায়াতের প্রার্থী মীর আহমেদ বিন কাশেম আরমান প্রয়াত মীর কাশেম আলীর পুত্র। তার বিপরীতে বিএনপির সানজিদা ইসলাম তুরি, যার ভাইও গুমের শিকার ছিলেন। দুজনেরই পারিবারিক ইতিহাসে গুম ও নিপীড়নের গল্প, যা এই আসনকে দিয়েছে আলাদা রাজনৈতিক মাত্রা। এদিকে দক্ষিণের পিরোজপুর 1 ও পাবনা 1 আসনে 2 জন তরুণ জামায়াত নেতা লড়ছেন তাদের পিতার উত্তরাধিকার নিয়ে। একজন মাসুদ সাইদি, দেলোয়ার হোসেন সাইদির ছেলে, অন্যজন নাজিবুর রহমান মোমেন, মৃত্যুদণ্ডের শিকার মতিউর রহমান নিজামীর পুত্র। দুজনের বিপরীতে বিএনপি এখনও প্রার্থী ঘোষণা করেনি। চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে মাঠে নামছেন জামায়াতের ঢাকা দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুল। তার বিপরীতে বিএনপির সাবেক এমপি হারুনুর রশিদ। দুজনই সাংগঠনিকভাবে প্রভাবশালী। এই আসনের লড়াই মূলত অভিজ্ঞতা বনাম সংগঠনের নিয়ন্ত্রণের। এছাড়া সুনামগঞ্জ, কক্সবাজার ও পটুয়াখালীর অন্তত 3টি আসনে জামায়াত এরই মধ্যে প্রার্থী চূড়ান্ত করলেও বিএনপি সেখানে এখনও বিবেচনায় রেখেছে কয়েকজনকে। তবে স্থানীয় পর্যায়ে 2 দলের প্রচারণা চলছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে বড় দুই দলের হেভিওয়েট নেতাদের এই 12টি আসনে প্রতিদ্বন্দ্বিতা শুধু নির্বাচনী হিসাব নয়, এটি দুই দলের ভবিষ্যৎ সম্পর্কেও স্পষ্ট করবে। একসময়ের জোটসঙ্গী এখন ভোটের মাঠে প্রতিপক্ষ, ফলে জাতীয় রাজনীতিতেও তৈরি হতে পারে নতুন সমীকরণ। মুনতাসির তাসরিফ, ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন। জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশে আসতে পারছেন না বিশ্ববরেণ্য ইসলামিক বক্তা ডক্টর জাকির নায়েক। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার বলছে, নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী পুরোপুরি নিয়োজিত, তাই আপাতত অনুমতি দেওয়া সম্ভব নয়। তবে ভবিষ্যতে পরিস্থিতি অনুকূলে এলে তার সফর বিবেচনা করা হবে। এদিকে ভারত সরকার তাকে পলাতক আসামি দাবি করায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের আলেম সমাজ। বিশ্লেষকদের মতে, তার বাংলাদেশ সফর নিয়ে বিতর্ক কেবল ধর্মীয় নয়, এতে রয়েছে কূটনৈতিক ও রাজনৈতিক দিকও। তবে সাধারণ মানুষের বড় অংশ বলছে, ডক্টর জাকির নায়েকের মতো ইসলামিক স্কলারকে মুসলিম প্রধান বাংলাদেশে আসার সুযোগ দেওয়া উচিত। বাকিটা থাকছে রিপোর্টে। জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশে আসতে পারছেন না বিশ্ববরেণ্য ইসলামিক বক্তা ডক্টর জাকির নায়েক। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডক্টর জাকির নায়েককে ঢাকায় 2 দিনের ধর্মীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। রাজধানীর বাইরের কয়েকটি কর্মসূচিও প্রস্তাবিত ছিল। ট্রু অ্যান্ড প্র্যাকটিক্যাল জেন্ডার ইকুয়ালিটি। তবে আলোচনায় উঠে আসে, তার আগমন ঘিরে সম্ভাব্য জনসমাগমের কারণে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রয়োজন হবে। নির্বাচন সংক্রান্ত দায়িত্বে বর্তমানে পুলিশ ও অন্যান্য বাহিনী পুরোপুরি নিয়োজিত থাকায় অনুমতি দেওয়া যাচ্ছে না উল্লেখ করে সভায় সিদ্ধান্ত হয়। নির্বাচনের পর পরিস্থিতি অনুকূলে এলে ভবিষ্যতে তার সফর বিবেচনা করা হতে পারে। সম্প্রতি ভারত ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফর প্রসঙ্গে তাকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি উল্লেখ করে গ্রেপ্তার করে ভারতে পাঠানোর দাবি জানায়। ভারত সরকারের বিতর্কিত এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশের আলেম সমাজ। So we expect that wherever he goes, those people will take due action. মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ডক্টর জাকির নায়েক 2016 সালের আগে ভারতেই ছিলেন। বিভিন্ন আন্তর্জাতিক ইসলামিক সম্মেলনে অংশ নিয়ে তিনি বিশ্বজুড়ে পরিচিতি অর্জন করেছেন। তবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য প্রচার ও অর্থ পাচারের অভিযোগে একাধিক মামলা হয়। 2016 সালে ভারতে ন্যায় বিচারের নিশ্চয়তা না পাওয়ায় তিনি মালয়েশিয়ায় স্থায়ী আশ্রয় নেন। বর্তমানে তিনি ভারতে ফেরার বিষয়ে সতর্ক এবং বিচারিক কোনো বাধা থাকা পর্যন্ত সে দেশে ফিরবেন না বলে জানিয়েছেন। এই অবস্থায় বাংলাদেশের নানা শ্রেণী পেশার মানুষ বলছে, নরেন্দ্র মোদীর কাছে ডক্টর জাকির নায়েক সন্ত্রাসী হতে পারে, কিন্তু বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জন্য তিনি বরেণ্য ইসলামিক স্কলার। তাই মুসলিম প্রধান ও ভারতীয় আগ্রাসন মুক্ত বাংলাদেশে কোনো প্রকার শর্ত বাধা ছাড়াই ডক্টর জাকির নায়েক আসবেন, এটাই হওয়া উচিত। তবে জাতীয় নির্বাচনের আগে জননিরাপত্তার অজুহাতে পরিস্থিতি অনুকূলে রাখতেই আপাতত এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার, এমনটাই মনে করছেন অনেকে। In Islam, a woman is financially secured. ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন। নিউ ইয়র্ক সিটিতে ইতিহাস গড়লেন জোরান মামদানি। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে জয়লাভ করে তিনি এখন শহরের 111তম মেয়র, আর একই সঙ্গে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র। উগান্ডায় জন্ম, বেড়ে ওঠা নিউ ইয়র্কে। এই তরুণ রাজনীতিকের উত্থান যেন এক প্রেরণার গল্প। মাত্র কয়েক বছরের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়েই জোরান মামদানি জয় করেছেন নিউ ইয়র্কবাসীর আস্থা। বিশ্বজুড়ে আলোচিত এই মুসলিম যুবকের জয় আজ প্রতীক হয়ে উঠেছে অন্তর্ভুক্তি, সহনশীলতা ও মানবিক রাজনীতির। রিপোর্টে বিস্তারিত। নিউ ইয়র্ক সিটিতে ইতিহাস গড়লেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করে তিনি শহরের 111তম মেয়র হিসেবে অভিষিক্ত হলেন। একই সাথে তিনি প্রথম মুসলিম মেয়র হিসেবে পরিচিতি পেলেন নিউ ইয়র্ক সিটিতে। জোহরান মামদানি জন্মগ্রহণ করেন উগান্ডার রাজধানী কাম্পালায়।
1991 সালের 18 অক্টোবর জন্ম নেয়া মামদানির বাবা একজন শিক্ষাবিদ। মাত্র 7 বছর বয়সে মামদানি নিউ ইয়র্কে আসেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আমি নিউ ইয়র্ক শহরে বেড়ে উঠেছি। এই শহরকে আমি ভালোবাসি। শিক্ষাজীবনে ব্রঙ্কস হাই স্কুল অব সায়েন্স ও মেইনের বোজউইন কলেজ শেষ করার পর স্থানীয় রাজনীতিতে সক্রিয় হন। মার্কিন রাজনীতিতে তার উত্থান অনেকটা হঠাৎ ঘটে। 2020 সালে ডেমোক্রেটিক পার্টির হয়ে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন মামদানি। 2024 সালের অক্টোবরে ঘোষণা দেন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার। তখন তিনি ছিলেন অপরিচিত মুখ, কিন্তু 1 বছরেরও কম সময়ে আন্তর্জাতিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। দলীয় মনোনয়নের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করার পর থেকে জনসমর্থনে শীর্ষে উঠে আসেন। নিউ ইয়র্কের বর্তমান মেয়র ও ডেমোক্রেটিক নেতা এরিক অ্যাডামস নির্বাচনী দৌড় থেকে সরে যান। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর জনপ্রিয়তা তুলনামূলকভাবে কম ছিল। আর সবশেষ রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়া ভোটে 3য় স্থানে থাকেন। মামদানি তরুণ ও তুলনামূলকভাবে অনভিজ্ঞ হলেও তিনি বলেন, পৃথিবী পরিবর্তন করতে বয়স বা অভিজ্ঞতা নয়, প্রয়োজন ইচ্ছা ও সাহস। প্রতিদ্বন্দ্বীদের সমালোচনা করে বলেন, তারা দায়িত্বে থেকেও সাধারণ মানুষের জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। নির্বাচনের আগে তার জনকল্যাণমুখী নীতি ও আন্তর্জাতিক ইসরায়েল বিরোধিতার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেন। তবে জয়ী হওয়ার পরে মামদানি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, আমার কাজ মানুষের কল্যাণ নিশ্চিত করা। যে কোনো রাজনৈতিক চাপ আমাকে আমার লক্ষ্য থেকে সরাতে পারবে না। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত আনুমানিক 17 লাখ মানুষ ভোট দেন, যা 30 বছরের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে প্রায় 7,35,000 মানুষ আগাম ভোট প্রদান করেছিলেন। ভোট গণনা শেষে জোহরান মামদানি ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে জয়ী হন। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান কার্টিস লিওয়াকে পরাজিত করে গড়েন ইতিহাস। নির্বাচনী প্রচারণায় জোহরান মামদানি নিউ ইয়র্কবাসীর জন্য ভাড়া বৃদ্ধি স্থগিত, বিনামূল্যে গণপরিবহন এবং সব শিশুর জন্য সেবা চালুর প্রতিশ্রুতি দেন। এই কর্মসূচিগুলোর জন্য ধনীদের ওপর অতিরিক্ত কর আরোপের প্রস্তাবও দেন। 1 বছর আগে অল্প পরিচিত অবস্থায় মেয়র পদে লড়াই শুরু করেছিলেন মামদানি। শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি ও ব্যক্তিত্ব তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে। জনকল্যাণ ও আন্তর্জাতিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্বের প্রান্তে প্রান্তে আলোচনার বিষয় হয়ে উঠেছেন আমেরিকার মাটিতে বেড়ে ওঠা এই মুসলিম যুবক। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন। শেষ করব এই সপ্তাহের বাংলাদেশ। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। মনোনয়ন বঞ্চনায় উত্তাল বিএনপি, রাজপথে বিক্ষোভ, দলে অস্থিরতা। পুরনো মিত্র এখন প্রতিদ্বন্দ্বী, বেশ কিছু আসনে হেভিওয়েট লড়াইয়ে বিএনপি বনাম জামায়াত। জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশে আসতে পারছেন না ডক্টর জাকির নায়েক, নিরাপত্তা ইস্যুতে সরকারের সিদ্ধান্ত। এবং নিউ ইয়র্কের ইতিহাসে নতুন সূচনা, 34 বছর বয়সী মুসলিম তরুণ জোহরান মামদানির হাতে শহরের নেতৃত্ব। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।